নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কয়েকটি কথা বলবো। আমি গত দুদিন নানা কাজে ব্যস্ত থাকার জন্যে ভিডিও করতে পারিনি। কিছু কিছু জিনিস যদিও মাথায় এসেছিল, আপনারা হয়তো ব্যস্ত ছিলেন, পয়লা বৈশাখ ইত্যাদি ইত্যাদি নিয়ে। ডক্টর আম্বেদকরের জন্মদিন ছিল। আমি আপনাদের যে কথাটা আজকে বলবো সেটা হলো এই 2-3 দিনের একটা অভিজ্ঞতার কথা আপনাদের একটু শোনাবো। সেটা হলো আমার বাড়িতে 3 জন লোক এসেছিলেন এই 2 দিন আগে। এসে তারা ওই বুকলেট নেওয়ার জন্য এসেছিলেন। একজন এসেছিলেন বারাসাত থেকে, আর 2 জন এসেছিলেন নাগের বাজার এই এলাকা থেকে। তারা বুঝতে পারছেন বয়স্ক মানুষ, মোটামুটি 60-65-62 এরকম বয়স। এত দূর থেকে ওই ছোট্ট একটা বুকলেট নেওয়ার জন্য আমার বাড়িতে এসেছেন। ফলে তারা বিষয়টাতে যে যথেষ্ট আগ্রহী, এই যে উদ্বাস্তুদের নাগরিকত্ব, এই যে রুলস বা বিধি বেরিয়েছে, কার-19 জিনিসটা কি, তো টেলিফোন করে এসেছিলেন যে তারা এসে কিছু কথা বলবেন আর ওই বুকলেট নেবেন। তো সাধারণভাবে টেলিফোন করেছেন একদিন আগে, আমি বাড়িতেই ছিলাম। কথা হলো দীর্ঘক্ষণ। কথা হওয়ার পর তারা যথেষ্ট খুশি মনে হলো। চা খেলেন, যা হয় বাড়িতে আসলে। তো চলে যাওয়ার আগে আমাকে একটা প্রশ্ন বললেন যে বলি, যদি কিছু মনে না করেন। একটা প্রশ্ন আমি বললাম বলুন। তো তাদের মধ্যে 2 জন বললেন যে এই বিষয়টা নিয়ে একটু বিজেপির নেতাদের সাথে কথা বললে হয় না? তা আমি বলছি যে আমার সাথে তো অনেক কথা বললাম, যাতে আমি যেটা বলেছি, যেটা আমি বুঝেছি, সেটা হলো যে বিজেপির জন্যই আমাদের আজকের এই বা উদ্বাস্তুদের আজকের এই বিপদ। এবং এরা এইটা যে হঠাৎ একটা কিছু করছে তা না, এটা তার একটা দীর্ঘ পরিকল্পনার ফসল। আমি তার আগেই বলেছিলাম, সে আদবানির লাল কার্ড সবুজ কার্ড 1998 সাল 13 মাসের সরকারের সময়কালে। তারপরে যা পরপর আপনাদের অনেকবার বলেছি আমি ভিডিওতে, যে নাগরিকত্ব, আমাদের জন্মসূত্রে নাগরিকত্ব তারা যেটা করেছে, যে মা বাবা 2 জনকেই ভারতবর্ষের নাগরিক না হলে এদেশে জন্মসূত্রে নাগরিকত্বের জন্য যে জন্ম সার্টিফিকেট, সেটা থাকলেও কাজ হবে না। মানে জন্মের সার্টিফিকেটের সাথে মা বাবার 2 জনের নাগরিকত্বের প্রমাণপত্র লাগবে। এটাও যেটা এখন কার্যকরী আছে, এটাও বিজেপি করেছে। এনআরসি, যেটা যে এনআরসি করতেই হবে ভারতবর্ষে, এটাও আগে ছিল না, এটাও তারা করেছে। এই সব কথা আমি বলেছি। তারপরেও কিন্তু যাওয়ার আগে আমাকে বললেন যে বিজেপি নেতাদের সাথে আপনি একটু কথা বলুন না। তো আপনি বুঝতে পারছেন, বিজেপি নেতাদের সাথে কথা বলুন না, এই কথা যখন বলছেন, তার মানে তাদের একটু বিজেপির প্রতি দুর্বলতা আছে। এটা ঠিক মেনে নিতে পারছেন না বিজেপির আজকের যে ভূমিকা। কিন্তু তবুও বিজেপি দলটার উপর তাদের একটা দুর্বলতা আছে, যে কথা বললে, আমি যেমন যুক্তি দিয়ে কথা বলতে পারি, তারা যেটা বললেন যে আপনি যেভাবে যুক্তি দিয়ে বলছেন, এই সবগুলো বললে হয়তো কাজ হতে পারে। তা এইটা একটা অভিজ্ঞতা আমার হয়েছে। আজকের কথা বলি, মধ্যখানে আরও কিছু হয়েছে, আমি সেগুলোতে যাচ্ছি না। আজকের একটা কথা বলি। আজকে আমাকে টেলিফোন করেছিলেন দুপুরবেলাতে। আমি তখন স্নান করতে ঢুকেছিলাম। স্নান করে এসেই আমি ওইটাকে কল ব্যাক করলাম। তো উপার থেকে আমাকে বললেন, আমার সাথে 2 বার কথা হয়েছে। আমি তো নামে মুখটা মনে করতে পারিনি। ওনার বাড়িও নিউ ব্যারাকপুর
বিরাটি এখানেই বললেন, টেলিফোনে কথা হলো। তো উনি বললেন যে আপনার সাথে আমার আগে আলাপ হয়েছে এই বিষয়ে কোনো একটা প্রোগ্রামে, ইত্যাদি ইত্যাদি বলার পরে তিনি বললেন যে অনেকগুলো কথা তার জানা দরকার, একটু কথা বলতে পারে কি না। তাই বলে আমি তো চান করে এলাম, খাওয়ার জন্য ডাকছে, তো রাত্রিবেলায় কথা বললে হয় না। তা উনি বললেন যে এখনই বলতে পারলে ভালো হতো। বলুন, যতটা সংক্ষেপে বলা যায়। অনেকক্ষণ কথা হলো। কথা হওয়ার পরে তিনি কিন্তু আমাকে উনিও ঠিক একই কথা বললেন যে আপনি কি বিজেপির সাথে এটা নিয়ে কোনো কথা বলেছেন? আমি বললাম না, আমি বিজেপির সাথে আমি এই নিয়ে কোনো কথা বলিনি মানে আসলে আমি তো বরাবরের, আমি তাকে বললাম যে আমি তো বরাবর বিজেপি বিরোধী মানুষ। আসলে তো শুধু একটা ইস্যুতে একটা পলিটিক্যাল পার্টিকে সমর্থন বিরোধিতার প্রশ্ন হয় না। আর আমি একটু রাজনীতির বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি, একসময় রাজনীতি করতামও। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, দলিত রাজনীতি করতাম। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার আমি প্রায় 15-16 বছর ধরে এই স্টেটের প্রেসিডেন্ট ছিলাম। অল ইন্ডিয়াতে জেনারেল সেক্রেটারি ছিলাম, যে দলের সবসময় 2, 3, 4, 5টা এমপি ছিলেন। তো ফলে আমার একটু তো দলিত আন্দোলন করতে গেলে যেটা হয়, আম্বেদকর সম্পর্কে যাদের খানিকটা পড়াশুনো আছে তাদের তো বিজেপির যে সামগ্রিকভাবে বিজেপি আরএসএস যে এদের যে দর্শন, এদের যে ইডিওলজি, এইটা তো একটা বিরোধিতার প্রশ্ন আছে। তো আমারও সেটা আছে। তার সঙ্গে সঙ্গে এই বিষয়টা আমার যা অভিজ্ঞতা, তো ন্যাচারালি আমি লেখালেখি করি, অনেক প্রবন্ধ, আর্টিকেল, বইপত্র লিখেছি। তো বিজেপির কিছু কিছু লোক নিশ্চয়ই জানেন যে আমি বিজেপি বিরোধী। ফলে আমি তাকে বললাম যে আমি তো মানে তাদের চোখে বিজেপি বিরোধী মানুষ, আমার সঙ্গে তারা কেন কথা বলবেন। কথা বলার পরেও তাকে আমি বললাম যে তবুও একবার কিন্তু আমরা দেখা করেছিলাম ঠাকুরবাড়িতে, আমরা যে দ্বিতীয় অনশন করেছিলাম 4-5 দিন, এই ঘটনাটা তাকে বলেছি। সে ঘটনাটা আপনাদেরও আজকে আরেকবার একটু বলি যে অনশনের পরে দিল্লি থেকে বিজেপির একজন বড় নেতা এসেছিলেন। আসার পরে তিনি আশ্বাস দিয়েছিলেন, তখন মোদি প্রধানমন্ত্রী, যে মোদির সঙ্গে এই বিষয়টা নিয়ে বসে আলোচনা করার ব্যবস্থা করে দেবেন। এবং যা হয়, নানান রকমের লোক ছিলেন। ওইবারই ঠাকুরবাড়ির বড় ছেলে মানে শান্তনুর দাদা, সে অনশন করেছিলেন আমাদের সঙ্গে। বিরাট বৈরাগ্য অনশন করেছিলেন। তারপরে ডাক্তার সুকেশ চৌধুরী অনশন করেছিলেন। এরকম কিছু মানুষ, প্রীতিশ দাশগুপ্ত বলে একজন আমাদের সাথে অনশন করেছিলেন। তাই দ্বিতীয়বারের আন্দোলনটা ছিল একটু পাঁচমিশেলি ধরনের। তো তাদের মধ্যে কারোর একটু বিজেপির প্রতি হয়তো দুর্বলতাও ছিল। ফলে এই প্রস্তাব যখন তারা দিলেন, সিদ্ধান্ত হয়ে গেল যে ঠিক আছে, আমরা কথা বলতে পারি। যখন প্রধানমন্ত্রী কথা বলতে চাইছেন, এটা তো পার্টি বলে বসে থাকলে হবে না, সমস্যা তো গভর্নমেন্টই মেটাবে। এবং সেই অনুযায়ী আমরা আলটিমেটলি বিজেপির রাজ্যের যে সদর দপ্তর এমজি রোডে, ওখানে গিয়ে দেখা করেছিলাম। 15-20 জনের একটা প্রতিনিধি দল, যেটা প্রায় দলিত সমাজের বিশিষ্টজনরা সব মিলিয়ে আমরা গেছিলাম। সেই সময় ওই মিসড কল দিয়ে যে বিজেপির এই মেম্বারশিপ নেওয়ার ওইসব চলছিল। রাহুল সিনহা তখন এখানকার রাজ্যের সভাপতি। দীর্ঘক্ষণ কথা হয়েছিল। রাহুল গান্ধী অনেক কথা বললেন। রাহুল গান্ধীর বাড়ি বোধহয় ছিল সিলেট, মানুষ হয়েছেন ময়মনসিংহ, এরকম, আমার ঠিক কোন জেলা মনে নেই, এরকমই বললেন। তারও খুব এর প্রতি দুর্বলতা। সেই সাথে বললেন যে তার নাকি, তিনি যা বলেছেন, আদবানির সাথেও এটা নিয়ে আগে কথা হয়েছে, উনিও সিন্ধু প্রদেশের লোক, তারও একটা সহানুভূতি আছে, খুব ভালো হয়েছে, আমি 1 সপ্তাহের মধ্যে আপনাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার ব্যবস্থা করব, ইত্যাদি ইত্যাদি। আমাদের লোকজন তো সব খুশি হয়ে আমরা ফিরে এলাম।
তো সে সপ্তাহ আর পূর্ণ হয়নি, আর যোগাযোগও করেনি। কিন্তু যেটা হলো, এই একটা যোগাযোগও ঠাকুরবাড়ির সাথে বিজেপির হয়ে গেল, যে কারণে হয়তো আমাদের সাথে যোগাযোগ না করে, তারাও তো রাজনীতি করে, তারাও তো কথাবার্তাতে বোঝে কারা কেমন, হয়তো আমাদের ডিঙিয়ে তাদের সাথে কোনো রকম যোগাযোগ করেছেন, তার কিছু সুফল হয়তো তারা পেয়েছেন। আমি এই ঘটনাটাও বললাম যে বিজেপির সাথে কখনো কথা বলিনি এরকম নয়, কিন্তু রেজাল্ট এই। তারপরে তো আরও আপনারা দেখছেন যে তারা 2003 সালে এই যে আইন করলো, যার মধ্যে একটা অনুপ্রবেশকারী, একটা এনআরসি, আরেকটা আছে জন্মসূত্রের বিষয়, এবং তারপরে যেটা আলটিমেটলি ওরা একটা অ্যামেন্ডমেন্ট আনলো এতকাল লড়াইয়ের ফলে বাধ্য হয়ে, তাতেও জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টা কিছুই করলেন না, আর এনআরসির ব্যাপারটাও যেমন তেমন রয়ে গেল। আর এইটা কার-19 যা করলেন সেটা আমরা দীর্ঘদিন থেকে বলছি যে এইটা আসলে নাগরিকত্ব দেওয়ার জন্যে এই আইন করা হয়নি, এটা ভোটের জন্যই করা হয়েছে। এইভাবে দরখাস্ত করে নাগরিকত্ব অর্জন উদ্বাস্তুদের পক্ষে সম্ভব নয়। তো সবগুলোই তাকে আমি বললাম, কিন্তু তারপরেও কিন্তু তিনি আমাকে বললেন যে সুকৃতিবাবু, আপনি সব কথা বললেন এবং এইটা আগেও শুনেছি আপনার ভিডিও থেকে, আমিও আপনার যুক্তিগুলো মানছি, কারণ আমিও, উনি একটা চাকরি করেন, বললেন আমিও চাকরি বাকরি করি, লেখাপড়া কিছু শিখেছি, আপনি যা বলছেন এগুলো বুঝি। তা বললাম তবুও যদি আরেকবার একটু কথা বলা যেত। তাই আমি বললাম যে ঠিক আছে, গভর্নমেন্টের সাথে কথা বলায় কোনো অসুবিধা নেই, তা আপনি অ্যারেঞ্জমেন্টটা করুন, কারণ আমার কোনো যোগাযোগ সেরকম নেই যার মাধ্যমে আমরা এটা নিয়ে কথা বলতে পারি। তো এই একটা কথা হলো। আমি এই অভিজ্ঞতার কথা আপনাদের বলার জন্যে একটা ভিডিও বানাচ্ছি কেন, সেটা হচ্ছে আজকে সকালবেলার আনন্দবাজারের একটা রিপোর্ট, একটা প্রতিবেদন। আমি এটাও বলেছি ওনাকে যে আপনি একটু আজকের আনন্দবাজারটা একটু পড়ে নিন, তাহলে আপনার যে প্রস্তাব যে এখনও যে দুর্বলতা, যে বিজেপির কিছু হলো করলেও করতে পারে, সেটা আপনি খানিকটা অনুমান করতে পারবেন যে অবস্থাটা কী। তা আমি জানি না আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, শুনছেন, তারা আজকের আনন্দবাজারটা পড়েছেন কি না। আজকের আনন্দবাজারটা যদি না পড়ে থাকেন, যারা পড়েছেন তারা তো পড়েছেন, যদি না পড়ে থাকেন আমি অনুরোধ করব আজকের আনন্দবাজারটা একবার একটু পড়বেন। একেবারে প্রথম পাতায় একটা বড়, একদম নিচেই প্রথম পাতার নিচেই দেখবেন একটা বড় হেডিং আছে, অহরহ ডি ভোটার, খাটতে হচ্ছে জেলও, তবুও আস্থা বাঙালির। তবুও আস্থা বাঙালির মানে তবুও বিজেপির উপর আস্থা বাঙালির, অসমের বাঙালির। তো এই যে একটু দেখে নিন, দেখা যাচ্ছে বোধহয় আনন্দবাজারটা, হেডিংটা। তো এইটা একটু আপনারা একটু পড়ে নেবেন। এখানে যেটা বলছে সেটা হলো ওই মরিগাঁও জেলার কিছু অভিজ্ঞতার কথা বলেছেন, যারা ব্রহ্মপুত্রের একেবারে ওই চর এলাকা, সেই সমস্ত এলাকায় যে বসবাস করে, এবং এই সমস্ত লোক হলো ওই টাঙ্গাইল, ময়মনসিংহ, মানে ময়মনসিংহ ভেঙে পরে টাঙ্গাইল হয়েছিল, বৃহত্তর সেই এক সময় 17 জেলা যখন ছিল বাংলাদেশে, সেই সময় ময়মনসিংহের লোক। তো এইটাতে যারা বলছেন সেটা হলো এই গ্রামগুলোর নাম বলেছেন, যে যে গ্রাম, তো নাম কিছু বলেছেন ভবানী মণ্ডল, নাম বলেছেন এরকম, তাতে নাম পড়লে আপনার বোঝা যায় কিছু নমশূদ্র, কিছু হয়তো রাজবংশী সম্প্রদায়ের লোকও আছেন, কারণ বর্মন টাইটেল দেখছি, এই যে এনআরসি সুশীল বর্মন, সুরধনী বর্মন, কিছু রাজবংশী মানুষও আছেন। এদের জীবনে যেটা হয়েছে, এর মধ্যে যে ঘটনাগুলো লিখেছেন, 1946-47 সালে আসামে গেছেন, সেই সব লোকেরও নাম এনআরসি তালিকায় ওঠেনি, এনআরসি তালিকা থেকে তাদের নাম বাদ গেছে। তারপরে দেখলাম যে এর মধ্যে 1960-এর দশকে গেছে, তারা
সেখানে জমি তাদের যে দলিল করেছিলেন সেগুলো নদীগর্ভে ভেঙে চলে গেছে। এর মধ্যে কেউ কেউ কোনো সময় একটু অন্য এলাকায় ছিলেন, পরে ওই এলাকায় গেছেন। মানুষ তো গরিব মানুষ, বাঁচার জন্যে এরকম যান। তো এরকম সব ঘটনা। তার মধ্যে একজনের, গোপাল মণ্ডল বলে একজনের জীবনের অভিজ্ঞতা বলেছেন যে তিনি প্রায় 3 বছর 2 বছর 7 মাস জেল কেটেছেন এই এই মানে বিদেশি বলে। তারপরে বলছেন যে এইটা নিয়ে মামলাও লড়েছেন, মানে তার বাড়িতে নোটিশ যায়নি, অথচ দেখিয়ে দেওয়া হয়েছে, তার নামে নোটিশ এসেছে। 2বার 3বার গড় হাজির দেখিয়ে আবার ওয়ারেন্ট বেরিয়েছে, জেল খেটেছেন। পরে আবার হাইকোর্টে গেছেন, হাইকোর্টে গিয়ে বেল নিয়েছেন। এবং এইসব প্রক্রিয়ায় যেটুকু যা সহায় সম্বল ছিল সবটাই উকিলবাবুরা হাতিয়ে নিয়েছেন। এখানে অ্যামাউন্টটাও লেখা আছে যে কত টাকা গেছে, কয়েক লক্ষ টাকা গেছে, এগুলো হয়েছে। তারপরে এখানে একজন ডাক্তার মানুষ, মনে হয় কোয়াক ডাক্তার, পরিষ্কার করে লেখেননি, কোয়াক ডাক্তার, তিনি বলছেন যে মানে এই কারণটা কি, তাদের এত আগে আসার পরেও যে অবস্থা, এটার কারণটা কি। এই কারণ বলতে গিয়ে উনি বলছেন, সেই বাঙালি ডাক্তার, এখানকার মানুষের, আমি এখন কোট আনকোট বলছি, এখানকার মানুষের মূল সমস্যা ছিল তারা বড় নিশ্চিন্ত ছিলেন। এই যে নিশ্চিন্ত ছিলেন, এইটাই হলো তাদের বড় মূল সমস্যা। তারা কখনো ভাবেননি যে ফের তাদের ছিন্নমূল হতে হবে। মানে এই নিশ্চিন্ত কেন ছিলেন? এই নিশ্চিন্ত ছিলেন, নিজের দেশ, হিন্দুদের দেশ, ভারতে এসেছি, এখানে আমার কি হবে, এইটাই হচ্ছে তাদের সবথেকে বড় দুর্বলতা। তো আরেকজন দেখলাম এখানে বলেছেন, সারা অসম বাঙালি পরিষদের নেতা ইন্দ্রজিৎ দাস, তিনি বলেছেন যে আসলে বাঙালিদের এই দুরবস্থার মূল কারণ হলো বাঙালিরা সংঘবদ্ধ নয়। এই বিপদের মোকাবিলা বাঙালিরা সংঘবদ্ধভাবে করতে পারছেন না। প্রত্যেকেই নিজের নিজের মতো করে গরু, ছাগল, জমি জমা বিক্রি করে তারা সেইগুলো খরচ করে নিজের নিজের মতো করে চেষ্টা করে বাঁচার চেষ্টা করছেন, আর সবাই দল ধরে ডুবে যাচ্ছেন। এইটা একটা কারণ ইন্দ্রজিৎ দাস বলেছেন। এবং তিনি বলছেন যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, এইটা একটু খেয়াল করুন, মানে আমি 2টো ভিডিও করেছি যে আমাদের বিজেপি কি করে ঠকাচ্ছে, আমাদের তৃণমূল কংগ্রেস কি করে ঠকাচ্ছে। আমি দুটো ভিডিও তো করেছি, এই ঠিক এর আগের 2টো ভিডিও আমি করেছি, একটু দেখে নেবেন। তো এইখানে দেখলাম আজকে আমার বক্তব্যটা আবার কনফার্ম করলো, মানে আমার বক্তব্যের সমর্থন এখানে পেলাম। তো সারা অসম বাঙালি পরিষদের নেতা ইন্দ্রজিৎ দাস বলছেন, 8 লক্ষ এনআরসি সুড বাঙালির মধ্যে পশ্চিমবঙ্গ থেকে নথি না যাওয়ার জন্যে 5 লক্ষ বাঙালির নাম বাদ পড়েছে। মানে একসময় তারা এই পশ্চিমবঙ্গের দিকে ছিলেন, পশ্চিমবঙ্গ থেকে তারা পরে আসামে গিয়ে স্থায়ী হয়েছেন। ফলে পুরনো ডকুমেন্ট সব এখানে। তাহলে এখানকার যে মহাফেজখানা, এখানকার যে অফিসে সমস্ত দলিল দস্তাবেজ আছে, ওরা ওইখান থেকে এখানে এসে চেয়েছেন যে আমাদের কাগজপত্রগুলো দিন। এই গভর্নমেন্ট, মমতা ব্যানার্জির গভর্নমেন্ট তাদের সহযোগিতা করেনি, যে কারণে বলছে 8 লক্ষ বাঙালি যারা কাগজপত্রের অভাবে তাদের নাম এনআরসি তালিকায় ওঠেনি, বেনাগরিক হয়ে গেলেন, তার মধ্যে 5 লক্ষ জেনুইন কাগজপত্র তারা এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তাদের কাগজপত্রগুলো সাপ্লাই দেয়নি। তো এই কথাগুলো আমি বিচ্ছিন্নভাবে, বড় রিপোর্ট আনন্দবাজারের, আমি আপনাদের বললাম।
আপনারা এইটা একটু ভালো ভালো করে পড়ুন, আর নিজেদের সাথে একটু মেলান। এই সমস্ত মানুষ, এদের কিন্তু কাগজপত্রে বা আইন কানুনের কোনো সমস্যা ছিল না। মানে আমি কাগজপত্র না, আইন কানুনের কোনো সমস্যা ছিল না, কারণ তারা 71 সালের আগে আসলে আসামে তিনি এই দেশের নাগরিক, এই অনুযায়ী তারা প্রত্যেকে নাগরিক। কিন্তু কাগজপত্রের সমস্যায় তারা কিন্তু আজকে এরকম একটা দুরবস্থার মধ্যে পড়ে গেছেন। আবার 3 বছর জেল খেটে সর্বশান্ত হয়েছেন, এটা একটা দুটো পরিবারের উদাহরণ দিয়েছেন। এইরকম পরিবারের পর পরিবার আপনি দেখবেন, শত শত পরিবার, তারপরেও তারা ভাবছেন বিজেপি তাদের বাঁচাবে, কারণ তারা হিন্দু। এখানে বলেছে যে দুবারে মোদি পারেনি, হয়তো তৃতীয়বার আসলে পারবে, কিন্তু এইটা ভাবছে না তৃতীয়বার যদি না আসে তাহলে কি হবে। ফলে এইটা আমাদের এখানেও চালু হয়েছে। কালকে দেখছিলাম এবিপি আনন্দে যে এই যে আমাদের যে K-19, তাতে কত মানুষ মানে খুশি বিজেপিকে ভোট দেবেন, তার পার্সেন্টেজ, কত মানুষ তৃণমূলকে দেবেন খুশি হয়ে তার পার্সেন্টেজ, ইত্যাদি ইত্যাদি। কত মানুষ সন্দেশখালী বিষয় নিয়ে ভাবছেন, কত মানুষ এনআরসি নিয়ে, এই K-19 নিয়ে ভাবছেন, তার যে মানুষের মতামতের একটা পরিসংখ্যান দেখলাম। তাতে এরকম একটা ধারণা হয় যে অসমের মতো আমাদের এই রাজ্যেও অসংখ্য মানুষ, তারা সব কিছু বুঝেও, মানে ডিঅ্যাক্টিভেট হয়ে গেল আধার, ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার চিঠিও এসে গেছে। আমরা যেটা বলছিলাম ঠাকুরনগরে অন্তত 1,500 লোকের, এবং অনেকেই বুঝতে পারছেন যে ভোট মিটে গেলে এইটা আবার একটা বড় আকারের ধাক্কা আসবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা ভাবছেন বিজেপি তাদের উদ্ধার করবে। আমার ধারণা এই বিজেপি এবং তৃণমূল তো দেখলেন তারা কাগজপত্রই দেয়নি, তারা মানুষের জীবন মরণের প্রশ্ন, তারা এখান থেকে একটু অফিসে কাগজপত্রগুলো সাপ্লাই দেবেন, তারা দেয়নি। ফলে তারা যে এদের প্রতি সহানুভূতিশীল নয়, মানে আমি দুটোর কথাই বলছি, যে দুটো আমাদের আজকে রাজ্যে বা আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে যে দুটো হচ্ছে প্রধান দল, তাদের এই অবস্থা। আবার এই সাথে তৃতীয় যারা আছে তাদের কথাও একটু বলা দরকার। এই কারণে ঠিক আজকের কথা বলি। আজকে 12টা-1টার দিকে আমাকে টেলিফোন করেছিলেন সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তীর সাথে আপনারা জানেন, আমরা সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, মানে সিপিএমের যারা রাজ্যের নেতা, তাদের সাথে আমরা এই K-19 নিয়ে বা নাগরিকত্বের সমস্যার মোকাবেলা করার জন্যে যে কী আইন তৈরি করলে উদ্বাস্তু সমস্যার সমাধান হতে পারে, এটা নিয়ে একটা আলোচনা হয়েছে। তা নিয়ে আমরা ফেব্রুয়ারি মাসের 5 তারিখে একটা যৌথ প্রেস কনফারেন্স করেছিলাম কলকাতা প্রেস ক্লাবে, যেখানে সিপিএম, কংগ্রেসের কিছু নেতা, প্রদীপ ভট্টাচার্য ছিলেন, আমাদের সুখবিলাস বর্মা ছিলেন, এবং আমি এবং কামরুজ্জামান ছিলাম, আমরা সংবিধান বাঁচাও মঞ্চের পক্ষ থেকে। সেখানে আমরা একটা যৌথ বিবৃতি দেয়, ওই সাংবাদিক সম্মেলনেও সে কথা কংগ্রেস এবং সিপিএমের নেতারা বলেছিলেন, সেখানে সুজন চক্রবর্তীও ছিলেন, যে আমরা নতুন একটা আইন দাবি করছি, যে একটা কাট অফ ডেট করো, 2014 সাল বা তার পরের কোনো একটা ডেট। পরবর্তীকালে আরেকটা কনভেনশনে আমরা বলেছি, যারাই বাংলাদেশ থেকে এসে পড়েছেন এবং এখানে স্থায়ীভাবে বসবাস করছেন, তাদের সবাইকে নাগরিক ঘোষণা করে একটা নতুন মানে একটা নতুন আইন পার্লামেন্ট তৈরি করুক, যে এইটাই হচ্ছে উদ্বাস্তু সমস্যার সমাধানের পথ। ওই নাগরিকত্বের জন্য আবেদন করে নাগরিকত্ব অর্জন, যে আগে আমাকে বলতে হবে বাংলাদেশি, তারপরে বলবো আমাকে ভারতের নাগরিকত্ব দিন, কতদিনে পাবো তার ঠিক নেই, যে কাগজপত্র রুলসে লিখেছে সে কাগজপত্র জোগাড় করা সম্ভব নয়, এবং যারা 2-4 জন পারলেও তাদের ভোগান্তির শেষ নেই, বাংলাদেশে যাও আসো কত কিছু, পয়সা কড়ি নষ্ট, ইত্যাদি ইত্যাদি। ফলে এইটা কোনো পথ নয়। তো এইটাতে একমত হয়েছেন। একমত হওয়ার পরে আরেকটা উদ্যোগও তারা নিয়েছিলেন, বিশেষ করে সুজনবাবু একটা উদ্যোগ নিয়েছিলেন। তিনি এই বিষয়টাকে একটু পপুলারাইজ করার জন্যে, তাদের ওই যে কংগ্রেসের সাথে যে জোট হয়েছে, সেখানে একটা প্রস্তাব রেখেছিলেন, বা যৌথ মিটিংয়ে না হলেও সিপিএম পার্টি নিজেরা, একজ্যাক্ট আমরা জানি না, আমি জানি না,
সিপিএম তার মিটিংয়ে, পার্টির মিটিংয়ে একটা প্রস্তাব দিয়েছিলেন যে বনগাঁ কেন্দ্রটা আমরা এই উদ্বাস্তু আন্দোলনের নেতাকর্মী বা মতুয়া এবং উদ্বাস্তু আন্দোলনের নেতাকর্মী তাদের আমরা ছেড়ে দিই, যে তারা এই কেন্দ্রে লড়াই করুন এবং কংগ্রেস এবং সিপিএম বাইরে থেকে তাদের সাপোর্ট করুক। এরকম একটা প্রস্তাব ওনারা মনে হয় ওনাদের পার্টির মিটিংয়ে আলোচনা করেছিলেন। আনন্দবাজার একটা রিপোর্ট হয়েছিল, খুব ভালো রিপোর্ট হয়েছিল। সেটা উত্তর 24 পরগনা ইয়েতে আসেনি, কলকাতা এডিশনে বেরিয়েছিল এই প্রপোজালটা। এবং তারপরে যেটা হয়েছিল, আমাকে সুজনবাবু নিজে আমাকে বলেননি বা অন্য কেউ বলেননি, পার্টির কেউ বলেননি, আমাদেরই আন্দোলনের দুজন নেতৃস্থানীয় মানুষ, তাদের সাথে কথা হয়েছিল। তারা যে দাবি করেছেন যে তাদের সাথে কথা হয়েছিল, তাদের বলেছিল যে, আমার কথা বলেছিল যে সুকৃতিবাবু যদি বনগাঁয় প্রার্থী হতে রাজি হন তাহলে আমরা এই কেন্দ্রটা এই উদ্বাস্তু আন্দোলনকে স্বীকৃতি জানাতে, উদ্বাস্তুদের এই দাবিকে স্বীকৃতি জানাতে, এই দাবিটাকে পপুলারাইজ করবার জন্য এই কেন্দ্রটা আমরা ছেড়ে দেব যদি সুকৃতিবাবু রাজি হন। তাদের মতে আমাকে অনেকে চেনেন এই কেন্দ্রের মধ্যে, তাহলে একটা লড়াইও হয়তো হতে পারে, এরকম একটা প্রস্তাব দিয়েছিলেন। তার মধ্যে ওই কন্ডিশন রেখেছিলেন যে মানে তারা যেটা বলেছে, আমাকে কিন্তু বলেনি, দুজনেই একই কথা বলেছেন আমাকে, যাদের সাথে ওই পার্টির লোকজন কথা বলেছেন। তো আমাকে তারা বলেছিলেন যে আপনি রাজি আছেন কি না। আমি তখন বললাম, দেখুন আমি তো সিপিএম পার্টি করি না, আমি তো কংগ্রেস পার্টিও করি না, তো আমি এখানে কি করে লড়াই করব। তখন বলল যে এখানে যেটা ওরা প্রস্তাব দিয়েছেন, আপনি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবেন, মতুয়া এবং উদ্বাস্তুদের পক্ষ থেকে তারা সাপোর্ট করবে। তাই আমি বললাম যে এটা যদি হয় তাহলে আমি এই উদ্বাস্তু আন্দোলনের স্বার্থে এবং আমাদের যে ডিমান্ড এইটাকে আলো পপুলারাইজ করবার জন্য, আরও মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য এটাতে আমি রাজি আছি। এবং আলটিমেটলি সেটা যে ম্যাটেরিয়ালাইজ করেনি সেটা তো আপনারা জানেন, নাম ঘোষণা করতে অনেকটা দেরি হয়েছিল বোধহয় এইসব আলোচনার কারণে, কিন্তু শেষ পর্যন্ত তারা এইটাতে মানে এটা হয়নি, কংগ্রেস এখানে অন্য কাউকে প্রার্থী করেছে। তো তারপরে এই অবস্থার মধ্যে সুজনবাবুর হয়তো আমার সাথে আরও দিয়ে কথা হতে পারত, কিন্তু যে কোনো কারণে হোক এইটা আমি আর করিনি। যেহেতু এইসব কথা হচ্ছে, আমি টেলিফোন করলে উনি ভাববেন যে আমার হয়তো দাঁড়াবার খুব ইচ্ছে, আর তিনিও এটা ম্যাটেরিয়ালাইজ করেনি, এটা কার্যকরী করতে পারেনি, যে কারণে হয়তো আমাকে টেলিফোন করেননি। কিন্তু যা হোক, আজ গিয়ে 12টা নাগাদ সুজনবাবু আমাকে টেলিফোন করেছিলেন, করে বললেন আমরা একটা চেষ্টা করেছিলাম, যে কোনো কারণেই হোক সেটা তো ঠিক হলো না। আমাকে জাস্ট একটু উনি বললেন যে এটা হলে ভালো হতো, কিন্তু সেটা হলো না। তো আমি বলি যে এইটা আসলে আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমি আপনাদের একটু বলি। সুজনবাবু খুব উদ্যোগ নিয়েছিলেন, খুব চেষ্টা করেছিলেন যে, আমি জানি না এটা ওদের ইশতেহারে এসেছে কিনা, যেটা এই সাংবাদিক সম্মেলন হয়েছে। আমি আজকেও একটু চেষ্টা করলাম, 2-3 জনকে টেলিফোন করলাম, কংগ্রেস, বিজেপি, সিপিএম এদের ইশতেহারটা পাওয়ার জন্যে। ইশতেহারটা হাতে পেলে পরিষ্কার বলতে পারবো, কিন্তু আমি জানি না এখন ঠিক যেভাবে আমাদের সাথে এখানে সিপিএম পার্টি, কংগ্রেস পার্টির কথা হয়েছিল, সেটা তাদের ইশতেহারে এসেছে কিনা। অন্তত তারা তো প্রচারে এরকম কিছু এখনও এনেছেন এরকম জানি না। তা এখানে প্রার্থী আমাকে করুক বা না করুক, বা আমাদের কাউকে না করুক, তাতে কোনো অসুবিধা নাই, যেভাবে হচ্ছে এইভাবে হোক। কিন্তু তবু আমি বলছি, এখনও আমি খুব আশাবাদী যে যদি ইশতেহারে যদি এসে থাকে, আশাবাদী না হলে অত্যন্ত খুশি হব যে ইশতেহারে যদি সিপিএম কংগ্রেসের ইশতেহারে যদি ওই দাবিটা এসে থাকে যে একটা কাট অফ ডেট করে নাগরিকত্ব সমস্যার সমাধান করতে হবে, তাহলে মানে এইটুকু যদি ইশতেহারে থাকে, আমরা নিশ্চিতভাবেই আমাদের সাধ্য অনুযায়ী ইলেকশনে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব মানুষের কাছে। কিন্তু এটা যদি ইশতেহারে না আসে, আমরা মানুষের কাছে কি বলবো। কিন্তু সে যাই হোক না কেন, তবুও বলছি যে আপনারা জানেন সুজনবাবু দমদম কেন্দ্রে দাঁড়িয়েছেন। আমি ব্যক্তি হিসেবে সুজনবাবু বলে বলছি, কারণ 4-5 মাস ধরে কিন্তু তিনি উদ্বাস্তু যে দাবিটা, সেই দাবিটা নিয়ে পার্টির সাথেও বহুবার কথা বলেছেন, এবং হয়তো পার্টিকে
অন্তত স্টেট পার্টিকে তিনি রাজি করতে পেরেছেন। যদি ইশতেহারে না হাঁটে তাহলে হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব রাজি হয়নি, কিন্তু স্টেটে অন্তত একটা মানে উল্লেখযোগ্য কাজ, প্রশংসনীয় কাজ কিন্তু সুজনবাবু করেছেন। আর সুজনবাবু দমদমে দাঁড়িয়েছেন, এটা আমার সংগঠনের কথা আমি বলছি না, আমার একান্ত ব্যক্তিগত যে অনুভূতি সেটা হলো বিভিন্ন পরিসংখ্যান দেখছি যে এটা ত্রিমুখী লড়াই দমদমে হবে এবং এখানে সিপিএমের একটা জেতার সম্ভাবনা আছে, মানে লড়াইয়ের মধ্যে আছেন। এক নম্বর জায়গাতে না থাকলেও এখনও অনেকটা সময় সেটা স্থান পরিবর্তন হতে পারে। আর সুজনবাবুর মতো মানুষ যদি একজন পার্লামেন্টে যেতে পারেন, যেটা যদি অন্তত 3-4 মাসে তিনি যতখানি এগোতে পেরেছেন, যেটুকু এখনও পারেননি, আমার ধারণা সেই কাজটুকু তিনি করতে পারবেন যদি একজন এমপি হিসেবে পার্লামেন্টে যেতে পারেন। সেই জন্যে আমি উদ্বাস্তু মানুষের কাছে একটা আবেদন রাখছি যে পার্টির প্রশ্ন বাদ দিন, কারণ আমি নিজেও পার্টি করি না, আপনাদেরও যারা যে পার্টি করেন আমি আলাদা করে আপনাদের পার্টি নিয়ে কথা বলতে চাইছি না, কিন্তু উদ্বাস্তু আন্দোলনের স্বার্থে, উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধানের স্বার্থে এখনও অবধি যারা পার্লামেন্টে লড়াই করছেন তার মধ্যে আমার মনে হয়, এবং যাদের এক সম্ভাবনা আছে তার মধ্যে সুজনবাবুকে আমাদের যতটা সম্ভব সাপোর্ট করা, সমর্থন করা দরকার। কারণ তিনি যদি যেতে পারেন পার্লামেন্টে তাহলে কিন্তু আমাদের, আমি বলছি না যে আমাদের উদ্বাস্তু সমস্যা তিনি মিটে দিতে পারবেন, কিন্তু অনেকটা লড়াই সংগ্রাম করা, কথা বলার, আমরাও গিয়ে কথা বলতে পারবো, কথা বলার একটা জায়গা, আমাদের দাবিগুলো পার্লামেন্টে তুলে ধরার মতো একটা জায়গা কিন্তু অন্তত তৈরি হতে পারে। আর বাকিটা আমরা দেখি ইশতেহারে কি বেরিয়েছে, কাল পরশুর মধ্যে যদি পেয়ে যাই। আমি এই কথাগুলো বলবার জন্য আপনাদের সামনে আজকে এসেছিলাম। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।